তো আজকে আমরা মূলত তোমাদের ইংলিশ গ্রামারের একটা রুলস নিয়ে আলোচনা করব। তো ইংলিশ গ্রামারের যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। সাধারণত এটা ষষ্ঠ শ্রেণীর 5 নম্বর টপিকে থাকে। তোমাদের 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই চেঞ্জিং সেন্টেন্স এই বিষয়টা আছে। তো এই আজকের এই ক্লাসটা করলে আমি আশা করি যে তোমরা যারা হাই স্কুলে আছো, তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী, তোমাদের প্রত্যেকের মধ্যে এই চেঞ্জিং সেন্টেন্সের যে প্রথম একটা রুলস নিয়ে যেটা নিয়ে আমি কথা বলবো, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম, এই বিষয় নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এবং এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, দেখো এখানে আমি একটা কথা লিখে রেখেছি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স রুলস অ্যান্ড এক্সাম্পল। অর্থাৎ আমি অ্যাসার্টিভ সেন্টেন্স এই শব্দের অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, এবং পরবর্তীতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্নসূচক বা প্রশ্নবাচক, এই টাইপের বোঝায়, কোনো কিছু প্রশ্ন করা, এই টাইপের সেন্টেন্স। তো এইগুলোর আমি রুলস এবং হচ্ছে এক্সাম্পল অর্থাৎ কিছু উদাহরণ নিয়ে আমি আলোচনা করবো আজকের ক্লাসে। তো নিচে দেখো একটা জিনিস যদি আমি এখানে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। প্রথমত একটা জিনিস দেখো যে হোয়াট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা মানে কি। দেখো এখানে কি বলেছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি, যে অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স দ্যাট স্টেট এ ফ্যাক্ট অর ওপিনিয়ন। অর্থাৎ যেটা সাধারণতভাবে একটা স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি প্রকাশ করে, সেই বিষয়টি কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার যদি এখানে একটা উদাহরণ দেখি, যে এক্সাম্পল হিসেবে বলা যায় হি ইজ এ গুড স্টুডেন্ট, মানে হচ্ছে সে একজন ভালো ছাত্র। এটা এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে উদাহরণ। সাধারণভাবে যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু আমরা বলতে পারি। তো এরপর যদি আমরা বলি যে হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়। তো এটাতে আমরা দেখো একটু ভালো করে খেয়াল করো যে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড এ কোশ্চেন। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীরকম, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা একটা কোশ্চেন আস্কড করে, অর্থাৎ একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। তাহলে এটার যদি এক্সাম্পল দেখি সেটা হচ্ছে ইজ হি এ গুড স্টুডেন্ট, মানে সে কি ভালো ছাত্র। তার মানে এটা একটা প্রশ্নবোধক বিষয়টা চলে আসছে এর মধ্যে। তার মানে যদি কোনো কিছু প্রশ্নবোধকভাবে মানে প্রশ্নভাবে যদি কোনো কিছুকে ঘুরিয়ে বলা হয় সেটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি নর্মালি বিবৃতিমূলক বা স্টেটমেন্ট স্বরূপ একটা বাক্য বলা হয় সেটাকে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো আজকের এই ক্লাসে আমরা মূলত এই রুলস ফর চেঞ্জিং অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, মানে অ্যাসার্টিভ বাক্য বা বিবৃতিমূলক বাক্যকে কীভাবে আমরা ইন্টারোগেটিভ বাক্য বা প্রশ্নসূচক বাক্যে পরিণত করবো সেই বিষয় সম্পর্কে জানবো। তো প্রথম রুলস নিয়ে আলোচনা করা যাক। দেখো প্রথমে 1 নম্বর যে রুলসটা আছে সেই রুলসটা কি, সেটা হচ্ছে উইথ বি ভার্ব। মানে এই রুলসটা হচ্ছে বি ভার্ব সম্পর্কে, যে আমরা কীভাবে বি ভার্ব মানে বি ভার্ব সম্মিলিত একটা বাক্যকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে বি ভার্ব কোনগুলো। এখানে আমি 5টা টোটাল বি ভার্ব লিখেছি, সেটা হচ্ছে ইজ, এম, আর এবং হচ্ছে ওয়াজ, ওয়ার। তার মধ্যে প্রথম যে 3টা আছে অর্থাৎ এম, ইজ, আর, এই 3টা হচ্ছে প্রেজেন্ট, এবং পরবর্তী যে 2টা আছে ওয়াজ, ওয়ার, এই 2টা কিন্তু পাস্ট। তার মানে টোটাল 5টার মধ্যে প্রথম 3টা হচ্ছে প্রেজেন্ট এবং পরবর্তী 2টা হচ্ছে পাস্ট। এই বি ভার্বগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই বি ভার্ব যখন বাক্যের মধ্যে থাকবে এগুলো সাধারণতভাবে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তবে কখনো কখনো বাক্যের ক্ষেত্রে এগুলো মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা নিচে জানবো। তো এখানে দেখো এখানে কি রুলস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইনভার্ট দ্য হচ্ছে সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব। অর্থাৎ সাবজেক্টের জায়গায় ভার্বকে দিতে হবে, ভার্বের জায়গায় সাবজেক্টকে, অর্থাৎ এগুলো জায়গা পরিবর্তন করতে হবে। তো তার জন্য আমাদেরকে জানতে হবে যে একটা বাক্যের সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা। দেখো প্রথমে একটা বাক্য দেওয়া আছে অ্যাসার্টিভে, সেটা হচ্ছে শি ইজ এ টিচার, মানে তিনি একজন শিক্ষিকা, এই বিষয়টা বলা হয়েছে। তার মানে এখানে দেখো এই বাক্যের সাবজেক্ট কোনটা, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে শি, এটা হলো এই বাক্যের সাবজেক্ট। আর ইজ যেটা দেওয়া হয়েছে এটাকে একটু আগেই পড়লাম, এটা হচ্ছে বি ভার্ব। তার মানে ইজ যদি বি ভার্ব হয়, একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এখানে কিন্তু বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে শি, ইজ হচ্ছে বি ভার্ব, এবং পরবর্তীতে যেটা আছে এ টিচার, এটা কিন্তু হচ্ছে বাক্যের অবজেক্ট, এটা বাক্যের হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে বাক্যের মধ্যে কিন্তু কোনো প্রকারের মেইন ভার্ব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে মূল ভার্ব দেওয়া না থাকে তাহলে এই যে বি ভার্ব আছে এই বি ভার্বে কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এখানে এই বাক্যের মূল ভার্ব হচ্ছে ইজ, অর্থাৎ বি ভার্বটাই এখানে বাক্যের মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমাদের কাজ হচ্ছে ইজকে হচ্ছে আগে দিতে হবে এবং শিকে হচ্ছে পরে দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এরা একে অপরের জায়গা পরিবর্তন করবে। তো পরবর্তীতে এখানে অ্যান্সার করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভে হবে ইজ শি ইজ এ টিচার, মানে তিনি কি একজন শিক্ষিকা, এটা হচ্ছে প্রশ্নসূচক। তার মানে জিনিসটাকে শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে, তো সাবজেক্টের জায়গায় ভার্ব এবং ভার্বের জায়গায় সাবজেক্ট। তো এটা করার জন্য কিন্তু আমাদের অবশ্যই বি ভার্বগুলোকে ভালোভাবে জানতে হবে। এই জন্য প্রথমে যে বি ভার্বগুলোকে দেখালাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা বি ভার্ব কিন্তু ভালোভাবে আমাদের মুখস্থ করতে হবে, এবং কোনগুলো পাস্ট কোনগুলো হচ্ছে প্রেজেন্ট এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এরপরে আমরা যেটা হচ্ছে 2 নম্বর যে রুলস সেটাতে চলে যাই। 2 নম্বর রুলসটা হচ্ছে যে ডু, ডাজ, ডিড, এই টাইপের বিষয়গুলো। তো বাক্যের মধ্যে কখনো কখন হচ্ছে ডু অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, কখন হচ্ছে ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, বা কখন হচ্ছে ডিড বসে অক্সিলারি ভার্ব হিসেবে, এই বিষয়গুলো আমরা এখানে জানবো। তো এখানে দেখো এখানে রুলসটা কি, যে ইউজ ডু, ডাজ অথবা ডিড অ্যাট দ্য বিগিনিং বেসড অন টেন্স অ্যান্ড সাবজেক্ট। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট বা হচ্ছে ভার্বের বিষয় আদির উপর খেয়াল রেখে তারপর আমাদের ডু, ডাজ, ডিড এই অক্সিলারি ভার্বগুলো বসাতে হবে মেন ভার্ব হিসেবে, এগুলো মানে সাবজেক্টের আগে বসবে। তো এগুলো আমরা চিনবো কী করে, তো একটা জিনিস খেয়াল রাখবে যে বাক্যের যে মূল ভার্বটা আছে সেটাকে আগে ফোকাস রাখতে হবে আমাদের। মূল ভার্বের সাথে যদি কোনো কিছু যুক্ত না থাকে, অর্থাৎ এস বা ইয়েস কোনো কিছু যুক্ত যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু
এখানে হচ্ছে ডু বসবে। কিন্তু বাক্যের মধ্যে যদি এস অথবা ই এস যুক্ত থাকে, যেমন এখানে হচ্ছে এস যুক্ত আছে, তাহলে সেখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে এখানে ডাজ বসবে। অক্সিলারি ভার্বই ধরা যায় এখানে, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডাজ বসবে, যেহেতু এখানে এস আছে। যদি ইএস বা এস থাকে তাহলে কিন্তু ডাজ বসে। তো এরপর যদি অনেক সময় দেখা যায় যে প্লে না থেকে এখানে প্লেট থাকে, অর্থাৎ তার শেষে হচ্ছে ইডি যুক্ত থাকে। যদি প্লের শেষে ইডি যুক্ত আছে অর্থাৎ পাস্ট টেন্স নির্দেশ করে, তো এরকম টাইপের বাক্যে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে। তার মানে যদি পাস্ট টেন্স আকারে দেওয়া থাকে তাহলে ডিড বসবে, যদি এস বা ইএস আকারে দেওয়া থাকে তাহলে ডাজ বসবে, এবং যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে হচ্ছে ডু বসবে। যেহেতু এখানে এস দেওয়া আছে তাহলে এখানে ডাজই হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে এইটা, যে অ্যান্সারটা হচ্ছে যে ডাজ হি প্লে ফুটবল, মানে সে কি ফুটবল খেলে, এই বিষয়টা। তার মানে এখানে ডাজটা হচ্ছে আগে চলে গেল, এবং ডাজটা আগে চলে যাওয়ার কারণে হচ্ছে পরবর্তীতে সাবজেক্ট বসলো, অর্থাৎ ডাজের পরে হচ্ছে হি বসলো, এবং তারপরে বাক্যের যে বাকি অংশটা রয়েছে অর্থাৎ প্লে ফুটবল, এটা কিন্তু পরবর্তীতে বসে যাবে। এবং পরবর্তীতে যখন আমরা প্লে বসাবো এর সাথে কিন্তু ওই এস বা ইএস ওইটার পরবর্তীতে বসবে না, কারণ ওটার পরিবর্তে আমরা প্রথমে ডাজটা বসাইছি। তো এরপরে দেখো খেয়াল করো, সেটা হচ্ছে আরও ওয়াস্ট এ মুভি, মানে তারা একটা মুভি দেখছে বা তারা একটা মুভি দেখেছে, যেহেতু ওয়াস্ট অর্থাৎ এটা একটা পাস্ট টেন্স। তো এখানে যেহেতু ইডি যুক্ত দেওয়া আছে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসাবো, এবং তারপর বাক্যে যা আছে বাকি অংশ সবগুলো বসাবো, অর্থাৎ প্রথমে ডিড বসবে, তারপরে দে ওয়াজ এ মুভি, এবং পরবর্তীতে যখন ডিডের পরে যখন এই ওয়াজ বসাবো তখন এই ইডিটা উঠে যাবে, তখন আর ইডিটা বসবে না, আলাদা আলাদাভাবে। এটা হচ্ছে বিষয়। তো এরপরে আমরা পরবর্তী যে রুলস আছে অর্থাৎ 3 নম্বর রুলস তার মধ্যে চলে যাই। 3 নম্বর রুলস দেখো, উইথ মডাল অক্সিলারি ভার্ব। এই যে এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো সবগুলোই কিন্তু এক একটা মডাল অক্সিলারি ভার্ব। এখন মডাল অক্সিলারি ভার্বটা আসলে কি, এগুলোর সাথে একটু পরিচিত হওয়া দরকার। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে, ভালোভাবে খেয়াল করো, এই যে জিনিসগুলো আমি মার্ক করেছি এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রথমে আছে ক্যান, তারপর আছে কুড, উইল, উড, তারপর আছে শ্যাল, শুড, মে, মাইট এবং মাস্ট। এই কয়েকটা বিষয় হচ্ছে তোমাদের মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ এগুলো ডিরেক্ট অক্সিলারি ভার্ব না, মানে বি ভার্ব হিসেবে এগুলো বসে না, কিন্তু এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে কিন্তু এগুলো বসে। তো এরপর দেখো যে এগুলো কিন্তু তোমাদের প্রথম কথা হচ্ছে যে এগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো কিন্তু বাক্যের মধ্যে যখন থাকে এগুলো বুঝে কিন্তু অ্যান্সার করতে হবে। যেমন দেখো এখানে কিছু একটা উদাহরণ দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, প্রথমে দেখো অ্যাসার্টিভ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউ ক্যান সুইম, মানে তুমি সাঁতার কাটতে পারো। এখন এটাকে যদি আমি একটু কনভার্ট করে মানে ইন্টারোগেটিভে করি, তাহলে কি করেছে এখানে, এই বাক্যের মধ্যে আমাকে প্রথমে ফোকাস রাখতে হবে যে কোনটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে কোনো প্রকারের বি ভার্ব দেওয়া নাই, তাহলে বি ভার্ব যদি দেওয়া না থাকে তাহলে আমি চিনবো কী করে যে কোনটা অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে কোনো বি ভার্ব দেওয়া নাই, তাহলে এখানে আমাকে অক্সিলারি ভার্ব, ওই মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আগে পড়লাম ওগুলো মুখস্থ করতে হবে। দেখো এখানে ক্যান লেখা আছে, এই ক্যান কিন্তু এই মডাল অক্সিলারি ভার্বগুলোর মধ্যে একটা। তার মানে যেহেতু ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এই ক্যানটাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, এবং এটা আগে চলে যাবে, এবং তারপরে সেন্টেন্সের যে বাকি অংশ আছে অর্থাৎ ইউ সুইম এটা পরবর্তী আসবে। তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ক্যান ইউ সুইম, মানে তুমি কি সাঁতার কাটতে পারো নাকি, এই বিষয়টা। তাহলে এটাও আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখানে আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে, সেটা তোমরা নিজেদের মতো করে দেখে নেবে। এরপর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। দেখো নেগেটিভ সেন্টেন্সটা আসলে কি। নেগেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হলো না বোধক শব্দ, অর্থাৎ নেগেটিভ মানে না বোধক একটা শব্দ, এটা বোঝায়। তো এখানে কিছু রুলস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কিপ নট আফটার দ্য অক্সিলারি অর্থাৎ মডাল ভার্ব। মানে এটা কিছুই না, সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বের পরে সাধারণতভাবে নট থাকবে। যেহেতু নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে না বোধক শব্দ, এই জন্য ভার্বের পরে এখানে নট যুক্ত হবে, অর্থাৎ নট শব্দের অর্থ যেহেতু না, এই কারণে। তো নিচে দেখো এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, উদাহরণ, সেটা হচ্ছে যে হি ইজ নট হ্যাপি, মানে সে খুশি না। তো যেহেতু না আছে তার মানে এটা অবশ্যই একটা নেগেটিভ সেন্টেন্স, এবং এই নেগেটিভ সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেরই একটা অংশ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইভাবে ভাগ করা যায়, একটা অ্যাফার্মেটিভ এবং আরেকটা নেগেটিভ। যেহেতু নেগেটিভ বলছেন এটা অ্যাসার্টিভের মধ্যেই পড়ে, তার মানে এটা নেগেটিভ অ্যাসার্টিভ, এটা বোঝায়। তাহলে হি ইজ নট হ্যাপি মানে সে হচ্ছে খুশি না। এখন এটাকে যদি আমি জাস্ট এখান থেকে ঘুরিয়ে একটু ইন্টারোগেটিভে নিয়ে যাই, তাহলে কী করতে হবে, ওই একই রকম এর মধ্যে থেকে আগে আমাকে বি ভার্বটাকে চুজ করতে হবে। এখানে বি ভার্বটা হচ্ছে ইজ, তার মানে ইজটা এখানে সরাসরি বাক্যের সামনে বসে গেল, ইজ। তারপর হচ্ছে বাক্যের সাবজেক্ট বসবে, অর্থাৎ হি এখানে কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে বসে গেল, এবং তারপর বাক্যের যে বাকি অংশটা আছে, যেমন এখানে নট হ্যাপি আছে, এই বাক্যের বাকি অংশটা কিন্তু এখানে বসে যাবে, অর্থাৎ এখানে নট হ্যাপি বসে যাবে, এই যে নট হ্যাপি বসে গেল। তার মানে এটা হচ্ছে আমাদের চেঞ্জিংয়ের যে নিয়মটা ছিল সেটা। এখানে আরও একটা উদাহরণ আছে, যেমন হচ্ছে যে শি ডাজ নট লাইক টি। এখানে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসবে, তাহলে ডাজটাকে আমি আগে দিলাম, তারপর হচ্ছে সাবজেক্ট হিসেবে শি বসবে, শিটাকে আমি লিখলাম, তারপর বাক্যের যে বাকি অংশ আছে অর্থাৎ নট লাইক টি এই জিনিসটাকে আমি লিখে দিলাম, এবং শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেহেতু আমরা এখানে সেন্টেন্স চেঞ্জ করেছি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিয়ে যাচ্ছি, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকবে, এই জিনিসটাই হচ্ছে মূল। এবং একদম সর্বশেষ যেই টপিকটা আছে সেটা হচ্ছে একদম 5 নম্বর রুলস, সেটা হচ্ছে ইউজিং কোশ্চেন ওয়ার্ড, অর্থাৎ অনেক সময় প্রশ্নবোধক হিসাবে ডাব্লিউএইচ কোশ্চেনও কিন্তু বসানো যেতে পারে। এবং ডাব্লিউএইচ কোশ্চেনগুলো কী কী সেগুলো একটু করে ভালো করে দেখে নাও। সেগুলো হচ্ছে যে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এটসেট্রা।
তো মানে এই কয়েকটাই হচ্ছে WH কোশ্চেন, যেগুলো হচ্ছে সাধারণতভাবে প্রশ্নবোধকের ক্ষেত্রে বসে। এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসটি শেষ করবো। সেটা হচ্ছে প্রথমত যে এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেটা হচ্ছে শি লিভস ইন ঢাকা, মানে সে ঢাকায় বসবাস করে। এখন এইটাকে যদি আমি একটু ঘুরিয়ে অর্থাৎ ইন্টারোগেটিভে করার চেষ্টা করি, তাহলে কীভাবে আমি ইন্টারোগেটিভ করতে পারবো সেটা একটু ভালো করে খেয়াল করো। ইন্টারোগেটিভ করার জন্য আমার আগে যে রুলগুলো ছিল ওগুলো তো নর্মালি আছে, কিন্তু এখানে এই রুলসটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে এটা WH কোশ্চেন দিয়ে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করব। এখন সে ঢাকায় বসবাস করে, তো এটাকে যদি আমরা একটা প্রশ্ন আকারে বাংলাতে ঘুরিয়ে দেখি, তাহলে এটা হবে সে কোথায় বসবাস করে। বিষয়টা এরকম। তো কোথায়, কোথায়ের ইংলিশ হচ্ছে হোয়ার। তো এই জন্য এখানে কিন্তু WH কোশ্চেন হিসেবে যতগুলো WH কোশ্চেন দেখলাম ওগুলোর মধ্যে অন্যগুলো না বসে কিন্তু এখানে জাস্ট একটা হোয়ার, এই WH কোশ্চেনটা বসেছে, যেহেতু এটা বলতে বোঝায় যে কোথায় বসবাস করে। তারপর হোয়ার বসবে, তারপর এই বাক্যের যে অক্সিলারি ভার্বটা আছে, অর্থাৎ এই বাক্যের অক্সিলারি ভার্ব হচ্ছে, যেহেতু এজ যুক্ত আছে তার মানে এখানে ডাজ বসবে। এজ যুক্ত থাকার কারণে এখানে হচ্ছে ডাজ বসালাম, এবং অক্সিলারি ভার্বের পর আমরা জানি সাবজেক্ট বসে, তাহলে এই বাক্যের সাবজেক্ট শি এখানে বসে গেল, এবং তারপর হচ্ছে বাক্যের বাকি অংশ হিসাবে অর্থাৎ এখানে লিভ বসে গেল। এখন এই ঢাকা, যেহেতু এটা হচ্ছে এক্সটেনশন বাক্যের অতিরিক্ত অংশ, এটা আমরা বসাতেও পারি আবার নাও বসাতে পারি। তাহলে এখানে অ্যান্সারটা এরকম হলো যে হচ্ছে শি লিভস ইন ঢাকা, এটা হবে হোয়ার ডাজ শি লিভ। তো এটাই হচ্ছে আমাদের ছিল যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার যে 5টা নিয়ম, সেই 5টা নিয়ম বিষয়ে আজকে আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম। এবং সামনের দিনে আমি এর পরবর্তী যে রুলসগুলো আছে, যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপর হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এই রুলসগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।